হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব ট্যামন্স বি সাইডের 2 নম্বর পর্বের এক্সপ্লেনেশন। তোমরা এর প্রথম এপিসোডটা যে পরিমাণ ভালোবাসা দিয়েছিলে তা এক কথায় অসাধারণ, আর আমি আশা করছি দ্বিতীয় এপিসোডটাও তোমাদের ঠিক ততটাই ভালো লাগবে। তাহলে আর দেরি কেন, চলো শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশন। আর হ্যাঁ, ভিডিওটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। এপিসোডের শুরুতেই আমরা কিনোশিতাকে দেখতে পাই, যে একটা খুব সুন্দর স্বপ্ন দেখছে। স্বপ্নে সে আর তার আইডল ট্যামন একে অপরের হাত ধরে আছে, আর দুজনেই ভীষণ খুশি। কিনোশিতা বারবার ভালোবাসার সুরে ট্যামন ট্যামন বলে ডাকছে। ট্যামনও তার দিকে তাকিয়ে মিষ্টি গলায় জিজ্ঞেস করে, বলো কিনোশিতা, কি হয়েছে? এখানে কিনোশিতার মনের গভীরতম ইচ্ছাটা প্রকাশ পাচ্ছে। সে ট্যামনের কতটা বড় ফ্যান তার এই স্বপ্নটাই তার প্রমাণ। স্বপ্নে কিনোশিতা লাজুক মুখে বলে, ট্যামন তুমি সত্যি অনেক কুল, জানি না কেন কিন্তু তোমাকে আমার ভীষণ ভালো লাগে। এর উত্তরে ট্যামন বলে, আমি তো ভালো শুধু তোমার জন্যই, যাতে তোমাকে নিজের করে নিতে পারি। আর ঠিক এই রোম্যান্টিক মুহূর্তে কিনোশিতার স্বপ্নটা ভেঙে যায়। সে ঘুম থেকে উঠে বুঝতে পারে যে এটা শুধুই একটা স্বপ্ন ছিল, কিন্তু পরক্ষণেই তার চোখ যায় একটা কনসার্টের টিকিটের দিকে। আর সেটা দেখে সে খুশিতে চিৎকার করে বলে, না, এটা স্বপ্ন নয়, এটা সত্যি হতে চলেছে। এরপর সিন শিফট হয় আর আমরা দেখি কিনোশিতা খুব সেজে গুজে হাসি মুখে কোথাও একটা যাচ্ছে। সে মনে মনে ভাবছে যে তাদের আইডল গ্রুপ ফেস ইন্ডাস্ট্রির অন্যতম সেরা একটি ব্যান্ড, আর খুব তাড়াতাড়ি তাদের একটা ফ্যান ইন্টারঅ্যাকশন ইভেন্টও হতে চলেছে। কিনোশিতা তার জমানো সমস্ত টাকা দিয়ে সেই ইভেন্টের সিডি কেনার জন্য প্রস্তুত। অবশেষে সে ট্যামনের অ্যাপার্টমেন্টের দরজার সামনে পৌঁছায়। সে ডোরবেল বাজিয়ে মনে মনে বলে, ফাইনালি এবার ফুকুহারা সামার সাথে দেখা হবে। আসলে ফুকুহারা হলো ট্যামনের ম্যানেজার, কিন্তু দরজা খোলার পর সে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। সে দেখে ট্যামন কান্নাকাটি করে মুখ ফুলিয়ে রেখেছে, আর তার ম্যানেজার ফুকুহারা তার ব্যাগ ধরে টানাটানি করছে। ট্যামন চিৎকার করে বলছে, ছাড়ুন আমাকে, আমি এখানে থাকবো না। আর ফুকুহারা রেগে গিয়ে বলছে, তোমার কি কোনো ধারণা আছে এজেন্সি তোমার উপর কত টাকা খরচ করেছে? তুমি নিজেকে কি ভাবো? হ্যাঁ, এই মুহূর্তে ট্যামন একজন আইডল নয়, বরং একটা বাচ্চার মতো আচরণ করছে, যে প্রচণ্ড অ্যাংজাইটি বা উদ্বেগে ভুগছে। অন্যদিকে ফুকুহারা একজন দায়িত্বশীল ম্যানেজারের মতো হতাশ এবং রেগে আছে। তাদের এই ঝগড়ার মধ্যে ট্যামনের নজর কিনোশিতার ওপর পড়ে। সে লজ্জা পেয়ে বলে, কিনোশিতা, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে থেকো না। ফুকুহারা এই ঝগড়া করতে করতে ক্লান্ত হয়ে নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে বলে, উফ, আমি এই 5টা বাচ্চাকে একা কিভাবে সামলাবো? এই বলে সে ফোন করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। ম্যানেজার চলে যাওয়ার পর কিনোশিতা অবাক হয়ে ট্যামনকে জিজ্ঞেস করে, গুলুমিয়ার, এখানে কি নিয়ে এত বড় মহাযুদ্ধ চলছিল? কিনোশিতা ট্যামনকে গুলুমিয়ার বলে ডাকে, কারণ ট্যামন বেশিরভাগ সময় ডিপ্রেসড বা মন মরা হয়ে থাকে। এটা তাদের মধ্যে একটা পার্সোনাল বন্ডিং তৈরি করেছে। ট্যামন মন খারাপ করে উত্তর দেয়, ওরা আমাকে না জিজ্ঞেস করেই একটা মিট অ্যান্ড গ্রিট ইভেন্ট ঠিক করেছে, আমাকে ওখানে ফ্যানদের সাথে দেখা করতে হবে। কিনোশিতা অবাক হয়ে বলে, এটা তো দারুণ ব্যাপার, কিন্তু ট্যামন প্রায় প্যানিক করতে করতে বলে, না, এটা মোটেও ভালো খবর নয়, আমি এটা নিয়ে খুব নার্ভাস। কিনোশিতা তখন বলে, তুমি ভাবো এটা একটা দারুণ সুযোগ ফ্যানদের সাথে খুব কাছ থেকে দেখা করার, তাদের হাসানোর। ট্যামন বলে, কিন্তু এটা অসম্ভব, সবাই ভাবে আমি খুব কুল, সেক্সি আর ওয়াইল্ড, কিন্তু আমি তো মোটেও ওরকম নই। আর এই সেক্সি আর সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো দুটো আলাদা শব্দ ব্যবহার করতে গিয়ে যদি আমার নামে সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস হয়ে যায়, তখন তুমি কি আমাকে বাঁচাতে আসবে? এখানে ট্যামনের আসল চরিত্রটা বেরিয়ে আসে। বাইরে থেকে সে একজন সুপারস্টার, কিন্তু ভেতর থেকে সে একজন প্রচণ্ড আত্মবিশ্বাসহীন এবং ভীতু মানুষ। তার অ্যাংজাইটি এতটাই যে সে সেক্সি আর সেক্সুয়াল হ্যারাসমেন্টের মতো দুটো আলাদা শব্দকে গুলিয়ে ফেলছে। এটা একটা কমেডি সিন হলেও এর মাধ্যমে ট্যামনের মানসিক অবস্থাটা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। ট্যামন পাগলের মতো বকবক করতেই থাকে, যারা আমার সিডি কিনবে তাদের শুধু শুধু টাকা নষ্ট হবে। এই কথা শোনার পর কিনোশিতার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে প্রচণ্ড ভয়ঙ্কর একটা এক্সপ্রেশন দিয়ে বলে, একদম চুপ। কিনোশিতার এই রূপ দেখে ট্যামনের তো ভয়ে আত্মা শুকিয়ে যায়, সে একেবারে চুপ করে যায়। কিনোশিতা তখন তাকে বোঝাতে শুরু করে, দেখো, সেক্সি, ওয়াইল্ড আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট এই তিনটে সম্পূর্ণ আলাদা শব্দ, তুমি সবকিছুকে একসাথে গুলিয়ে খেলছো, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। এই বলে কিনোশিতা হঠাৎ বুঝতে পারে যে সে তার আইডলের সাথে একটু বেশি রুড ব্যবহার করে ফেলেছে। সে অন্যদিকে ঘুরে গিয়ে নরম সুরে বলে, আমার বলার মানে ওটা ছিল না, দেখো, তোমার মধ্যে একটা বিশেষ গুণ আছে, তুমি মানুষকে খুশি করতে পারো। এমন অনেক ফ্যান আছে যারা শুধু তোমাকেই দেখতে আসে, তোমার হাসি মুখটা দেখার জন্য। এই কথা শুনে ট্যামনের আত্মবিশ্বাস একটু ফিরে আসে। সে বলে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, যখন করতেই হবে
তখন আমি আমার সেরাটাই দিতে চাই, কারণ ওখানে যারা আসবে তাদের আমার উপর অনেক আশা থাকবে। কিনোশিতা তখন বলে, তাহলে আমার কাছে একটা আইডিয়া আছে। এই বলে সে একটা মোটা ফাইল বের করে, যেখানে সে গত 2 বছরে ট্যামনের সমস্ত ইন্টারভিউ, ব্লগ আর আর্টিকেলের রেকর্ড যত্ন করে গুছিয়ে রেখেছে। এই দৃশ্যটা কিনোশিতার ডেডিকেশন লেভেলটা দেখিয়ে দেয়। সে শুধু একজন ফ্যান নয়, সে ট্যামনের একজন আর্কাইভিস্ট। এই ফাইলটা ট্যামনকে ইমপ্রেস করে দেয় আর তাদের সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায়। ট্যামন অবাক হয়ে বলে, এতে তো এমন সব কথাও লেখা আছে যা আমার নিজেরও মনে নেই। কিনোশিতা বলে, চিন্তা করো না, আমরা এই ফাইলটা পড়ে তোমার ক্যারেক্টারটা আবার তৈরি করব, যাতে তুমি সবকিছু ভালোভাবে মনে রাখতে পারো। সে মনে মনে ভাবে, যাক, ট্যামন যদি ইভেন্টে যায় তাহলে আমি আমার কেনা টিকিটটা ব্যবহার করে একজন ফ্যান হিসেবে ওর সাথে দেখা করতে পারবো। ট্যামন তখন অসহায়ভাবে কিনোশিতার কাছে সাহায্য চায়। এই কথা শুনে কিনোশিতার বিশ্বাসই হয় না। সে খুশিতে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় চলে যায়। সে তোতলাতে তোতলাতে বলে, আমি কি তোমার সাহায্য করতে পারবো? ট্যামন আবার ডিপ্রেসড হয়ে বলে, আমি জানতাম আমার মতো একটা আবঞ্জনার বস্তাকে কেউ সাহায্য করবে না। এই কথা শুনে কিনোশিতা রেগে গিয়ে ট্যামনের কলার ধরে ঝাঁকিয়ে বলে, তোমার সাহস কি করে হয় নিজেকে এই কথা বলার? আমি তোমার জন্য নিজের জীবনও দিয়ে দিতে পারি। ট্যামনের মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। সে এত ভালোবাসার সাথে অনেক ধন্যবাদ বলে যে কিনোশিতার নাক দিয়ে খুশিতে রক্ত পড়তে শুরু করে। অ্যানিমেতে এই ধরনের দৃশ্য চরম উত্তেজনা বা ভালোবাসা প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। যাই হোক, কিনোশিতা এখানে ট্যামনের প্রতি তার ভালোবাসার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এরপর আমরা দেখি কিনোশিতার সাহায্যে ট্যামন মিট অ্যান্ড গ্রিট ইভেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত। ইভেন্টের দিন চলে আসে। কিনোশিতা লাইনে দাঁড়িয়ে দেখে যে ট্যামনের জন্য কত ফ্যান অপেক্ষা করছে। এটা দেখে তার মনটা খুশিতে ভরে ওঠে। অবশেষে কিনোশিতার পালা আসতে চলেছে, কিন্তু ঠিক তখনই তার সামনের দুটো মেয়ে নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। কিনোশিতা তাদের থামাতে গিয়ে নিজেই ঝগড়ায় জড়িয়ে পড়ে আর বলে, তোমাদের জন্য ট্যামনের মন খারাপ হতে পারে, আর আমি তোমাদের জান নিয়ে নেব যদি এমন কিছু হয়। আর ঠিক তখনই সিকিউরিটি গার্ড এসে 3 জনকে লাইন থেকে বের করে দেয়। বেচারি কিনোশিতার আর ট্যামনের সাথে দেখা হয় না। মন খারাপ করে কিনোশিতা তার পার্ট টাইম কাজের জায়গায় পৌঁছায়, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখে তাতে তার চোখ কপালে উঠে যায়। সে দেখে স্বয়ং ট্যামন তার জন্য অপেক্ষা করছে। ট্যামন তাকে জিজ্ঞেস করে, তুমি আজ এলে না কেন? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিনোশিতা মিথ্যে কথা বলে যে সে তার টিকিট হারিয়ে ফেলেছিল। ট্যামন তখন বলে, ঠিক আছে, তুমি এখন আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। কিনোশিতা সাহস করে বলে, তাহলে তুমি কিছুক্ষণের জন্য শুধু আমার হয়ে যাও। ট্যামন উত্তর দেয়, কিছুক্ষণের জন্য কেন, আমি সারা জীবনের জন্য তোমার হতে চাই। এই কথা শুনে কিনোশিতার পৃথিবী যেন থেমে যায়। ট্যামন আরো বলে, আমি শুধু তোমাকে খুশি রাখতে চাই। এই বলতে বলতে সে কেঁদে ফেলে। এটা গল্পের একটা বিশাল টার্নিং পয়েন্ট। একজন আইডল তার ফ্যানের কাছে নিজের ভালোবাসা প্রকাশ করছে। ট্যামনের এই কান্নার মাধ্যমে তার একাকিত্ব এবং কিনোশিতার প্রতি তার নির্ভরশীলতা ফুটে ওঠে। এরপরে সিনে আমরা কিনোশিতাকে তার স্কুলে বন্ধুদের সাথে লাঞ্চ করতে দেখি। তার বন্ধুরা ট্যামনের খবর নিয়ে আলোচনা করছিল। একজন বলে, ট্যামন দিন দিন যা পপুলার হচ্ছে, শেষে না কোনো ফ্যান গার্লের সাথে প্রেম করে বিয়ে করে নেয়। আরেকজন মজা করে বলে, যদি কোনো ফ্যান গার্ল ট্যামনকে বিয়ে করার চেষ্টা করে তাহলে আমরা তাকে মেরেই ফেলবো। এই কথা শুনে কিনোশিতার তো ভয় গলা শুকিয়ে যায়, কারণ সে নিজেই তো সেই ফ্যান গার্ল। এর কিছুদিন পর কিনোশিতা আবার ট্যামনের ফ্ল্যাটে যায় আর দেখে সে নতুন একটা সমস্যা নিয়ে কান্নাকাটি করছে। আসলে ট্যামনকে একটা টিভি শোতে যেতে হবে যেখানে তাকে সাধারণ পোশাকে থাকতে হবে। কিনোশিতা তাকে বোঝায়, এটা তো ভালো খবর, তুমি টিভিতে আসবে। কিন্তু ট্যামন হতাশ হয়ে বলে, তুমি বোঝোনি, আমার দিকে তাকিয়ে দেখো, আমার কাছে এই একটা হুডি ছাড়া আর কিছুই নেই। লোকে কি আমাকে এই পোশাকে দেখে হট বলবে? কিনোশিতা বুঝতে পারে সমস্যাটা সত্যি গুরুতর। অনেক ভাবার পর কিনোশিতা তখন তাকে শপিং এ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। শপিং মলে ট্যামন নিজেকে চেনার হাত থেকে বাঁচাতে একটা অদ্ভুত মাস্ক দিয়ে মুখ ঢেকে রাখে। কিনোশিতা তার জন্য অনেকগুলো সুন্দর পোশাক পছন্দ করে। চেঞ্জিং রুম থেকে নতুন পোশাকে বেরোনোর পর ট্যামনকে এতটাই হ্যান্ডসাম লাগছিল যে কিনোশিতার হুশে উড়ে যায়। সে ভাবে, এই ছেলে যা এত সুন্দর দেখতে কি করে হতে পারে। এরপর তারা একটা ক্যাফেতে বসে। সেখানে হঠাৎ করে কিনোশিতার সেই স্কুল বন্ধুরা এসে হাজির হয়। তারা কিনোশিতার সাথে ছেলেটিকে দেখে জিজ্ঞেস করে, কিনোশিতা, তুই এখানে? আর এই ছেলেটাকে তোর বয়ফ্রেন্ড নাকি? এই কথা শুনে কিনোশিতা ভয় প্রায় জমে যায়। সে তাড়াতাড়ি একটা অজুহাত বানিয়ে বলে, আরে না না, ও আমার ছোটবেলার বন্ধু। কিন্তু তার বন্ধুরা তাকে বিশ্বাস করতে চায় না। পরিস্থিতি বেগতিক দেখে ট্যামন হঠাৎ কিনোশিতার হাত ধরে তাকে নিয়ে ক্যাফে থেকে দৌড়ে বেরিয়ে যায়। বাইরে বেরিয়ে কিনোশিতা এক অন্য জগতে হারিয়ে যায়। ট্যামন তার হাত ধরে আছে। সে মনে মনে ভাবে, এটা কি একটা সিক্রেট ডেট যেখানে শুধু আমি আর ট্যামন আছি? সে নিজের এই ভাবনার জগতে ডুবে যায়। ফ্ল্যাটে ফিরে কিনোশিতা ট্যামনের কাছে ক্ষমা চায়, কারণ তার জন্য ট্যামনকে বাইরে এমন বিপদে পড়তে হয়েছিল। কিন্তু ট্যামন তাকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করে, আমি যা জিজ্ঞেস করবো তার সত্যি উত্তর দেবে। তুমি কি আমাকে পছন্দ করো? এই প্রশ্ন শুনে কিনোশিতা এক মুহূর্তেও না ভেবে বলে, অবশ্যই আমি তোমাকে পছন্দ করি। আমার জীবনে যদি ভালো কিছু থাকে সেটা তুমি। এর চেয়ে বেশি আমার আর কি চাই? এই কথা শুনে ট্যামনের মুখে হাসি ফোটে।
এর পরের দিন সকালে কিনোশিতা দেখে তেমন অমলেট বানানোর চেষ্টা করতে গিয়ে পুরো রান্নাঘর তোলপাড় করে ফেলেছে এবং নিজের সারা গায়ে কালি মেখে বসে আছে আর আবার ডিপ্রেসড হয়ে যায়। কিনোশিতা তাকে বকাঝকা করে পরিষ্কার করে এবং বোঝায় যে তার আসল ট্যালেন্ট হলো মানুষকে খুশি করা, রান্না করা নয়। এই কথা শুনে তেমন আবার তার ডিপ্রেশন থেকে বেরিয়ে আসে। তাদের এই সমস্ত কথা আড়াল থেকে শুনছিল ম্যানেজার ফুকুহারা। সে অবাক হয়ে যায় যে তেমনকে শান্ত করতে তার ঘাম ছুটে যায় সেই তেমনকে কিনোশিতা এক মুহূর্তে শান্ত করে দিচ্ছে। এরপর ফুকুহারা হঠাৎই তাদের সামনে আসে আর কিনোশিতাকে জিজ্ঞেস করে, একটা কথা বলো তো, তুমি গতকাল তেমনকে মার্কেটিং করার জন্য বাইরে নিয়ে গিয়েছিলে, এটা কি গৃহকর্মীর কাজের মধ্যে পড়ে? আর তখন কিনোশিতা বুঝতে পারে ফুকুহারা আসলে কি বোঝাতে চাইছে। সে সঙ্গে সঙ্গেই তার সামনে হাত জোর করে বলে, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করে এটা করেছি, কিন্তু বিশ্বাস করুন আর কখনো এমন করব না। ঠিক তখনই তেমনও কুচকে কুচকে সামনে এসে বলে, হ্যাঁ দয়া করে আমাদের ক্ষমা করে দাও, আমরা আর কখনো এমন করব না, তুমি যা শাস্তি দিতে চাও আমাকে দাও, কিন্তু কিনোশিতাকে একা থাকতে দিও না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ফুকুহারা কিনোশিতার সামনে এসে মাথা নত করে অনুরোধ করে, প্লিজ তুমি তেমনের খেয়াল রেখো, আমাদের এজেন্সির পক্ষে ওর এতটা টেক কেয়ার করা সম্ভব নয়, আমি তোমার উপর ভরসা করতে চাই। কিনোশিতার জন্য এটা ছিল জীবনের সেরা মুহূর্ত। সে তার আইডলের খেয়াল রাখার আনুষ্ঠানিক দায়িত্ব পায়, যা তার কাছে স্বপ্নের মতো। এপিসোডের শেষে আমরা দেখি কিনোশিতা বাথটাবে বসে নিজের ছোটবেলার কথা ভাবছে। সে ছোটবেলায় খুব একা ছিল, তার কোনো বন্ধু ছিল না। ঠিক সেই সময়ই সে টিভিতে প্রথমবার 16 বছরের তেমনকে দেখে। তেমনের স্ট্রাগল আর সাফল্য দেখেই কিনোশিতা নিজের জীবনের উদ্দেশ্য খুঁজে পায়। তেমনের প্রত্যেকটা সাফল্য তার নিজের সাফল্য বলে মনে হতে থাকে। এই শেষ দৃশ্যটা কিনোশিতার চরিত্রের গভীরতা তুলে ধরে। তার ভালোবাসাটা শুধু একটা টিনেজ ক্রাশ নয়, বরং তেমন তার একাকী জীবনের অনুপ্রেরণা। এই জন্যই তাদের সম্পর্কটা এত মজবুত। আর এভাবেই এই অসাধারণ এপিসোডটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এপিসোডটা কেমন লাগলো? তেমন আর কিনোশিতার এই মিষ্টি সম্পর্কটা তোমাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তাহলে চলো আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওতে, আরেকটা নতুন এক্সপ্লেনেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার অ্যান্ড গুড বাই।